আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ারের পার্টনারশিপ অ্যাকাউন্টস থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমরা ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো হাতে কলমে লিখে বুঝব। তারপরে আজকের ক্লাসের মধ্যেই আমি গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝাবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখো। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। সময় যাতে কম লাগে, আমি এই বেসিক বিষয়গুলো এখানে লিখে রেখেছি, এখন ব্যাখ্যা করে বোঝাতে হবে। তাহলে আমি আলোচনা শুরু করছি। শুরুতে আমাদের জানা প্রয়োজন অংশীদারি ব্যবসা কি। অধ্যায়টা তো অংশীদারি ব্যবসায়ের উপরে। উদাহরণস্বরূপ, দুইজন ব্যক্তি, একজনের নাম রহিম, আরেকজনের নাম করিম। দুইজন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করছেন। অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা পরিচালনা করেন সেটাই অংশীদারি ব্যবসা। আমি ধরে নিলাম দুইজন ব্যক্তি, একজনের নাম রহিম আরেকজনের নাম করিম, তারা চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করছেন। কিছুদিন পরে দেখা গেল আরেকজন ব্যক্তি, ওনার নাম জামাল, আরও একজন ব্যক্তি তাদের ব্যবসায়ে যুক্ত হতে চান। এখন আরও একজন ব্যক্তি যদি তাদের ব্যবসায়ের মধ্যে যুক্ত হন, এতদিন ওই দুইজনের নামে যে হিসাবগুলো ছিল, আরও একজন যুক্ত হলে তো ওনাকে মূলধন আনতে হবে, সুনাম বাবদ টাকা আনতে হবে, তখন হিসাবের পরিবর্তন হবে। তখন আরও একজন ব্যক্তি ব্যবসায় যুক্ত করলে নতুন করে যে রিকোয়ারমেন্টগুলো করার প্রয়োজন পড়ে, আমাদের অঙ্কের মধ্যে এগুলো সমাধান করতে হবে। নাম্বার 1, জার্নাল এন্ট্রিজ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস, পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট। এই 4টা অঙ্কের সমাধান করতে হবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে। আর এই যে নতুন একজন ব্যক্তি যুক্ত হবেন, এটাকে বলা হয় অ্যাডমিশন। মানে একজন ব্যক্তি নতুন যুক্ত হবেন বা ভর্তি হবেন বা যুক্ত হবেন ব্যবসায়ের মধ্যে। তারপরে এটা হলো অ্যাডমিশনের উদাহরণ। এখন আমি ধরে নিলাম তিনজন ব্যক্তি, রহিম করিম জামাল, তিনজন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে একটা ব্যবসা পরিচালনা করছেন। কিছুদিন পরে জামাল নামের ওই ব্যক্তি ব্যবসা থেকে অব্যাহতি নিতে চাচ্ছেন। উনি আর ব্যবসায় অংশীদারি ব্যবসায় থাকতে চান না, তখন উনি রিটায়ারমেন্ট নিতে চান, উনি অবসরে যেতে চান। এটা হলো রিটায়ারমেন্ট। তো রিটায়ারমেন্ট হলে কিভাবে অঙ্কের সমাধান করতে হবে, অ্যাডমিশন হলে কিভাবে অঙ্কের সমাধান করতে হবে, ধারাবাহিক ক্লাস দেখলে তো আমরা সব কিছুই বুঝতে পারবো, না বোঝার কোনো কারণ নেই। সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তবে ধৈর্য ধরে শুধু আমার ক্লাসটা দেখতে হবে। এখন আমি এক এক করে আলোচনা করি। আপাতত যা বোঝানো যায় এখানে বোঝাবো, আর কিছু বিষয় এমন থাকে যেটা সরাসরি অঙ্কের মধ্যে না বোঝালে শিক্ষার্থীরা বুঝবে না। প্রত্যেকটা ক্লাস দেখার সাথে সাথে খাতা কলমে অঙ্কগুলোর সমাধান করবেন। আমি আজকের ক্লাসে অ্যাডমিশন নিয়ে একটা অঙ্কের সমাধান করব। জার্নাল। দুইজন ব্যক্তি বলেছিলাম, রহিম করিম। নতুন আরও একজন ব্যক্তি জামাল নামে, উনি যদি ব্যবসায়ের মধ্যে আসেন, ওনাকে মূলধন আনতে হবে। তারপরে ব্যবসায়ের একটা সুনাম আছে, সুনাম বাবদ সুনাম বাবদ ওনাকে টাকা আনতে হবে। তো নতুন অংশীদার গুডউইল সুনাম নিয়ে আসলে জাবেদা হবে। প্রথমত ব্যবসায়ের মধ্যে যা এই গুডউইলটা আনা হলে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, এটা শুধু সুনাম বা গুডউইলের জন্য। এখন এটা ব্যবসায়ের মধ্যে আসলো। আবার এই যে সুনামটা, এটা আগের যে অংশীদার তাদেরকে বলা হয় ওল্ড পার্টনার্স, তাদের মধ্যে বন্টন করতে হবে এই জাবেদায়। প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স অ্যাকাউন্ট ক্রেডিট, এই জাবেদায় তাদের মধ্যে বন্টন করতে হয়। তারপর আমি এখানে যে তথ্যগুলো লিখে দিয়েছি, এই তথ্যগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তারপরে আমি একটা অঙ্কের সমাধান বোঝালে তোমাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে এ অধ্যায়ের অঙ্কের সমাধান করতে হয়। শুধু ধৈর্য ধরে আমার কথা শোনো, আর আমি যা দেখাই তা দেখো। মনে রেখো, আমি আমার মতো করে এখানে লিখে নিয়েছি, সেটা হচ্ছে যে ব্যয় ক্ষতি বোঝালে রিভ্যালুয়েশন ডেবিট হবে। মনে করো যে কোনো একটা লেনদেনের মাধ্যমে আমার ব্যয় বোঝাচ্ছে, আমি রিভ্যালুয়েশন ডেবিট করব। আয় লাভ ভালো কিছু বোঝালে রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। ব্যয় বোঝালে ডেবিট হবে, আয় লাভ ভালো কিছু বোঝালে রিভ্যালুয়েশন হিসাবটা ক্রেডিট হবে। ওকে। জেনারেল রিজার্ভ অথবা অবন্টিত যে হিসাবগুলো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যে আয়ের উদ্ধৃত আর জেনারেল রিজার্ভ থাকে, ওইটার জন্য নতুন করে জাবেদা দিতে হয় অঙ্কের মধ্যে। সেটা কি?
জেনারেল রিজার্ভ ডেবিট ওল্ড পার্টনার্স অ্যাকাউন্ট ক্রেডিট দিতে হয়। জেনারেল রিজার্ভ এটা সাধারণত মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, এটা ক্রেডিট হিসাব করতে হয়। যখনই জেনারেল রিজার্ভটা এই ওল্ড পার্টনার্সের মধ্যে বন্টন করে দেওয়া হয় নতুন একটা হিসাব করার জন্য, তখন যদিও জেনারেল রিজার্ভ আগে ক্রেডিট ছিল, যেহেতু এখন এটা বন্টন করে দেওয়া হচ্ছে জেনারেল রিজার্ভ হিসাব থেকে বাদ দিতে হবে। ওই জন্য বাদ দেওয়ার জন্য তোমরা নিশ্চয়ই রেকটিফাই জার্নালের অঙ্কের সমাধান করেছো। বাদ দেওয়ার জন্য জেনারেল রিজার্ভটা ডেবিট করতে হয়। ওকে, এখন আমি যে আলোচনাটা করলাম এটা তোমরা মনে রেখো, আমি পুনরায় বলছি। গুডউইলের জন্য দুইটা জাবেদা দিতে হয়। ব্যয় ক্ষতি বোঝালে রিভ্যালুয়েশন ডেবিট হয়, কোথায় হয় একটু পরেই দেখলে বুঝতে পারবেন। আয় লাভ ভালো বোঝালে রিভ্যালুয়েশন ক্রেডিট হয়। জেনারেল রিজার্ভের জন্য জেনারেল রিজার্ভ ডেবিট, আর ওল্ড যে পার্টনার্স আছে তাদের ওল্ড পার্টনার্স অ্যাকাউন্ট ক্রেডিট করতে হয়। তো চলে যাচ্ছি, এখন আমরা একটা অঙ্কের সমাধান বুঝবো। আমরা অ্যাডভান্স লেভেলের অনেকগুলো অঙ্কের সমাধান করব। প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ক্লাস হবে আমাদের পেইড কোর্সে। তো আজকে আমি যে অঙ্কটার সমাধান তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, মোবাইলের রোটেশন অন করে ফুল স্ক্রিন করে একেবারে ফুল কোয়ালিটিতে তোমরা ক্লাসটা দেখো। না বোঝার কোনো কারণ নেই। মাত্র একটা অঙ্কের সমাধান বোঝাবো, পরবর্তী ক্লাস তোমাদের জন্য একেবারে সহজ। অপু অ্যান্ড তপু আর টু পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 5:3। দুইজন অংশীদার, একজনের নাম অপু আরেকজনের নাম তপু, দুইজন পার্টনার, তারা চুক্তিবদ্ধ হয়েছেন তাদের যে প্রফিট হতে পারে বা লস হতে পারে তারা 5:3 5:3 এই অনুপাতে তারা তাদের এই প্রফিটটা বন্টন করে নেবেন। ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ দি ফার্ম এজ এ ডিসেম্বর 31, 2014। তাদের যে ব্যবসা আছে তাদের ব্যবসার ব্যালেন্স শিটটা নিচে দেওয়া হলো। আর আমরা জানি, যদি তোমরা আমার আগের ক্লাস, বিশেষ করে আগের অধ্যায়ের ক্লাসগুলো মিস না করো, তাহলে তোমরা ভালো করেই জানো যে ব্যালেন্স শিটের মধ্যে কি আসে। একদিকে সম্পদ আসে, অন্যদিকে দায় মালিকানা সত্ত্ব আসে। সম্পদের দিকে তাদের বিল্ডিংয়ের পরিমাণ 70,000 টাকা, তাদের ফার্নিচারের পরিমাণ 10,000 টাকা, এই দুইজন অংশীদারের। কিন্তু তারা দেনাদারদের কাছ থেকে পাবেন 10,000 টাকা, আবার দেনাদার সঞ্চিতি আছে 700 টাকা, ওনাদের পাওনা সঞ্চিতি, তখন 9,300 টাকা টোটাল। ক্যাশ তাদের নগদ টাকা 10,700 টাকা আছে। তারা পাওনাদারের কাছে পাবে অ্যাকাউন্ট পেবল 30,000 টাকা। তারা আয় থেকে কিছু টাকা সঞ্চয় করে রেখেছে যেটার নাম জেনারেল রিজার্ভ, 20,000 টাকা। নতুন করে যখন একজন অংশীদার তাদের ব্যবসায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সাথে সাথেই জেনারেল রিজার্ভের টাকাটা তারা বন্টন করে নেবে। ক্যাপিটাল, তো তারা মূলধন বাবদ অপুই নিয়ে এসেছিল 30,000 টাকা, তপু 20,000 টাকা। এই মূলধনটা নিয়েই 50,000 টাকা নিয়েই তারা ব্যবসাটা শুরু করেছিল। তখন অ্যাসেটস 1 লক্ষ টাকা আর লাইবিলিটি 1 লক্ষ টাকা। 1/1/2015, 1/1/2015 সালে দীপু ওয়াজ টেকেন ইনটু পার্টনারশিপ অন দ্য ফলোয়িং টার্মস। এটা তো 2014 সালের হিসাব, কিন্তু 2015 সালে জানুয়ারির 1 তারিখে দীপু নামের আরও একজন অংশীদার তাদের ব্যবসায়ের মধ্যে নিচের শর্ত মোতাবেক যুক্ত হয়েছেন। তাহলে উনি হলেন নতুন অংশীদার আর উনি অ্যাডমিশন নিয়েছেন, এই জন্য অঙ্কটার নামে অ্যাডমিশন। হি উইল ব্রিং ইন টাকা 15,000 এস ক্যাপিটাল। ব্যবসায়ের মধ্যে এসেছেন, মূলধন বাবদ তো ওনাকে টাকা দিতেই হবে, তো মূলধন বাবদ উনি 15,000 টাকা নিয়ে এসেছেন। আর 6,000 টাকা এস গুডউইল, গুডউইল সুনাম বাবদ 6,000 নিয়ে আসছেন। এতক্ষণ পর্যন্ত তোমাদের মনে থাকতে পারে যে গুডউইল কি, আমরা বুঝতে পারলাম না। আসলে গুডউইল নামে একটা চ্যাপ্টার তোমরা 4th ইয়ারে পাবে। আমি 4th ইয়ারে শিক্ষার্থীদের এই ক্লাসটা নিচ্ছি, তারপরেও আমি তোমাদের বোঝাতে চাই। আমি চাই না যে এখানে কোনো ঘাটতি থাকুক বোঝার মধ্যে। গুডউইল কি সুনাম? তোমাদের কাছে প্রশ্ন, সুনাম কোন হিসাবের মধ্যে পড়ে বলো তো? সুনাম সম্পদের মধ্যে পড়ে। স্থায়ী সম্পদও বলতে পারো, অস্পর্শনীয় সম্পদও বলতে পারো। অস্পর্শনীয় সম্পদ বলবো এই কারণে, কারণ এটা স্পর্শ করা যায় না। স্থায়ী সম্পদ বলবো এই কারণে, কারণ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সুনামটা বছরের চেয়ে বেশি সময় পর্যন্ত থাকতে পারে, এই জন্য এটা স্থায়ী সম্পদ। যেই ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বেশি তার বিক্রয় বেশি, আর যার বিক্রয় বেশি মানে তার সম্পদ বেশি, মানে নগদ বেশি পাবে। একই বাজারে সমজাতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি থাকে, ধরে নিলাম দুইটা মুদির দোকান, একটা বছরে ইনকাম করে 10 লক্ষ টাকা, আরেকটা বছরে ইনকাম করে 5 লক্ষ টাকা। তোমাদের কাছে প্রশ্ন হলো কোনটার সুনাম বেশি? যেটা বছরে 10 লক্ষ টাকা ইনকাম করে ওইটার সুনাম বেশি। এখন এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে নতুন একজন অংশীদার যুক্ত হবেন, এটারও তো একটা সুনাম আছে। কিসের উপর ভিত্তি করে এটা সুনাম নির্ণয় করা হলো? এটার আয়ের উপরে।
তাহলে সুনাম বাবদ তো তোমাকে কিছু টাকা নিয়ে আসতে হবে নতুন অংশীদারকে। আশা করবো বোঝাতে পেরেছি। ওর 1/5 শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট, আর ভবিষ্যৎ প্রফিটের 5 ভাগের 1 অংশ মুনাফা পাবে, হুইচ ই অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম অপু অ্যান্ড তপু, যেটা অপু এবং তপুর কাছ থেকে সমান হারে যাবে। ফিক্সড অ্যাসেটস উইল রিভ্যালুটেড 10% অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু। এই যে স্থায়ী সম্পদ দুইটা আছে, এটা পুনর্মূল্যায়ন হয়েছে, 70,000 10,000 আছে, এটার মূল্যের উপরে আরও 10% রিভ্যালুড হয়েছে। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ইজ টু বি ইনক্রিজ টু 10%, অনাদায়ী পাওনা সঞ্চিতি আরও 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। টু বি ইনক্রিজ 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। ওকে, এ লাইবিলিটি ফর নোট ডিসকাউন্টেড ইজ টু বি ক্রিয়েটেড 4 টাকা 5,000। তো নোট ডিসকাউন্টের নামে একটা দায়ের সৃষ্টি হয়েছে 5,000 টাকা। এখন জার্নাল, রিলেভেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এমনিতেই তৈরি করতে হয়। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। আর এখানে লক্ষ্য করো, প্রশ্নটা এখানে রেখে দিলাম, আর জাবেদাটা প্রথম যে রিকোয়ারমেন্ট এটা ওইখানেই বুঝিয়ে দিচ্ছে। অপু, তপু অ্যান্ড দীপু নতুন অংশীদার সহ। লক্ষ্য করো, শুরুতেই জেনারেল রিজার্ভটা বন্টন করে দিতে হবে 20,000। জার্নাল হলো জেনারেল রিজার্ভ ডেবিট 20,000, আর ওই 20,000কে তাদের অনুপাত 5:3 অনুপাতে বন্টন করে দাও। কিভাবে? 5 এবং 3 যোগ করলে 8, তাহলে 8 দ্বারা 20,000কে ভাগ করে যে টাকা হবে ওইটাকে 5 দ্বারা গুণ করে অপুর ক্যাপিটাল 12,500 আর 3 দ্বারা গুণ করে তপুর ক্যাপিটাল 7,500। জেনারেল রিজার্ভ ডেবিট, অপুস ক্যাপিটাল ক্রেডিট, তপুস ক্যাপিটাল ক্রেডিট। তাহলে জেনারেল রিজার্ভ আমরা জাবেদা দাখিলা দিলাম। নগদ যে মূলধন বাবদ 15,000 টাকা দীপু নিয়ে আসছে ওইটার জন্য জার্নাল হচ্ছে, আর গুডউইলের জন্য যে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। তো ক্যাপিটাল হলো 15,000, প্রিমিয়াম ফর গুডউইল 6,000, তো দুইটা যোগ করে ক্যাশ হবে 21,000 টাকা। ক্যাশ ডেবিট মানে একসাথে করা হলো, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল নিয়ে আসছে ক্যাপিটাল ক্রেডিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। দীপু এখানে ক্যাপিটাল বাবদ আর সুনাম বাবদ 15,000 আর 6,000 টাকা নিয়ে আসছে, তার মানে ব্যবসায়ের মধ্যে 21,000 টাকা নতুন এসেছে। এখন আরেকটা জার্নাল ছিল যে এই গুডউইলটা ওল্ড পার্টনার্সের মধ্যে বন্টন করে দিতে হবে, তখন প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট করা হয় 6,000, অপুস ক্যাপিটাল ক্রেডিট 3,000, তপুস ক্যাপিটাল ক্রেডিট 3,000, মানে এটা সমানভাবে বন্টন করে দিলাম। অপু এবং তপুকে এটা এই সুনাম যেটা সমানভাবে বন্টন করে দিলাম। আমরা ক্লাসের প্রথমে দেখেছি যে সুনাম বাবদ জার্নাল দুইটা হয়, প্রথমত ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, তারপরে বন্টন করে দিতে হবে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স অ্যাকাউন্ট ক্রেডিট ছিল, মানে অপু এবং তপু তারা ওল্ড পার্টনার্স। ওকে, তো এটা শেষ, জেনারেল রিজার্ভও শেষ। এখন ফিক্সড অ্যাসেটস উইল বি রিভ্যালুড 10% অ্যাবভ ব্যালেন্স শিট। আমার সম্পদের পরিমাণ আছে 70,000 আর ফার্নিচার আছে 10,000। যদি আমার সম্পদের মূল্যটা বৃদ্ধি পায়, ওই যে বলা হলো যে রিভ্যালুড 10% অ্যাবভ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের উপরে আরও 10% টাকা বৃদ্ধি হয়েছে, আমার জন্য এটা আয় না ব্যয়? অবশ্যই এটা আমার জন্য হয়। তো যদি আমার জন্য আয় হয় তাহলে রিভ্যালুয়েশন হয় ক্রেডিট, একটু আগে তোমাদেরকে বলেছিলাম। আমার জন্য ব্যয় হলো রিভ্যালুয়েশন ডেবিট, তাহলে রিভ্যালুয়েশন ক্রেডিট। আর বিল্ডিংয়ের 70,000 আছে, বিল্ডিং ডেবিট 10% 7,000 হয়। ফার্নিচারের 10,000 আছে, ফার্নিচার ডেবিট 1,000 হয়। এই দুইটা যোগ করে রিভ্যালুয়েশন ক্রেডিট 8,000। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ইজ টু বি ইনক্রিজড টু 10%। মনে রেখো, আমরা প্রথমে জেনারেল রিজার্ভ, তারপরে প্রথম ক্যাপিটাল আর গুডউইল, মানে ধারাবাহিক এই সমন্বয়গুলোরই কিন্তু আমরা জাবেদা দাখিলা দিব। অনাদায়ী পাওনা 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, তাই না? তো এখানে 10,000-এ 10% 1,000, কিন্তু এখানে লেখা হয়েছে 700, তাহলে আরও 300 টাকা বাকি। ওই 300ই কিন্তু এখানে আনতে হবে শুধু ট্যুর থাকার কারণে। কি করব? যে অনাদায়ী পাওনা মানে যে টাকাটা আমরা পাবো না দেনা তাদের কাছ থেকে, এটা তো আমাদের জন্য ব্যয় বোঝায়। একজন ব্যক্তি মনে করো বাকিতে বিক্রয় করার কারণে ওনার কাছে 20,000 পাবো, কিন্তু কোনো এক কারণে টাকা 10,000 পাবো না, ওইটাই অনাদায়ী পাওনা। তো এটা ব্যয় বুঝালে রিভ্যালুয়েশন ডেবিট হয়, তাহলে ডেবিট করা হলো অ্যালাউন্স ফর ডাউটফুল ব্যাড ডেপ্ট, ক্রেডিট করা হলো 10,000-এর 10% 1,000, 700 বিক করলে আরও 300 টাকা হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। এ লাইবিলিটি ফর নোট ডিসকাউন্টেড ইজ টু বি ক্রিয়েটেড 4 টাকা 5,000। যে নোট ডিসকাউন্টেড নামে একটা দায় সৃষ্টি হয়েছে, দায় সৃষ্টি হলে এটা আমার জন্য ভালো না, এটা আমার জন্য খারাপ। আমার দায় সৃষ্টি হলে আমার জন্য খারাপ, তাহলে খারাপ হলে রিভ্যালুয়েশন ডেবিট 5,000, লাইবিলিটি ফর নো ডিসকাউন্ট ক্রেডিট 5,000। বুঝতে পেরেছো? আমার এই তথ্য অনুযায়ী কিন্তু আমি জাবেদা দাখিল এগুলো বোঝাচ্ছি। এগুলো শেষ হওয়ার পরে তোমরা লক্ষ্য করলে দেখবে যে রিভ্যালুয়েশন কত টাকা আছে, ক্রেডিটের কত, ক্রেডিটের আছে 8,000,
আর ডেবিটের আছে 5,000 আর 300, কারণ এটা রিভ্যালুয়েশন ডেবিট 5,000, এই আর একটা ডেবিট 300, 5,300, আর এই রিভ্যালুয়েশন ক্রেডিট 8,000। 8,000 থেকে 5,300 ক্রেডিট থেকে ডেবিট বাদ দিলে যে টাকাটা থাকবে 2,700 টাকা থাকবে। তো এটা এইভাবে আমরা রিভ্যালুয়েশনটা ডেবিট করব, যেহেতু ক্রেডিটের টাকা ওইটা আমরা বন্টন করে দিব। রিভ্যালুয়েশন ডেবিট 2,700, অপুস এবং তবু তাদের অনুপাতে 5:3, মানে এই যে রিভ্যালুয়েশন হলো, এই রিভ্যালুয়েশনে কিন্তু আয় বোঝাচ্ছে। পুনর্মূল্যায়িত করার কারণে তাদের আয়ের পরিমাণটা বেড়েছে, তো তাদের দুইজনের মধ্যে অল যে পার্টার্স তাদের মধ্যে বন্টন করে দিতে হবে 2,700 টাকা। তো অপুস ক্যাপিটাল 5 এবং 3 8, 2700-কে 8 দ্বারা ভাগ, 5 দ্বারা গুণ 1,688, আর তপুর ক্যাপিটাল মানে 2,700-কে 8 দ্বারা ভাগ, তারপর তার অনুপাত 3 দ্বারা গুণ 1,012 টাকা দিয়ে দিলে এই রিভ্যালুয়েশন এটা হয়ে যায়। এটা না দিলেও পারতে, এটার জন্য আলাদা রিভ্যালুয়েশন রিলেভেন্ট অ্যাকাউন্ট বা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তো আমরা করব। তারপর পরবর্তী কাজ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, পার্টনার্স ক্যাপিটাল, এটা করার জন্য এই জাবেদা প্রশ্নটা প্রয়োজন। তো আমি এখানে জাবেদা প্রশ্নটা রেখে বাকিটা এখানেই বোঝাচ্ছি। এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা করব, তাই তো? এটা হলো ডেবিটের দিক, এটা হলো ক্রেডিটের দিক। একটু ধীরে ধীরে বলি। দেখো তো ক্রেডিটের রিভ্যালুয়েশন কি আছে, কোথায় কোথায় আছে, 1 2 3 এগুলোর মধ্যে নাই। এই যে ক্রেডিট আছে একটা 8,000 টাকা, এটার সাথে ডেবিটে কি কি আছে, বিল্ডিং এবং ফার্নিচার। ওকে, বিল্ডিং এবং ফার্নিচার যেটা ক্রেডিট আছে ওইটা আমরা ক্রেডিট দিকে নিব। টাকার পরিমাণ 7 আর 1 8,000। আচ্ছা, রিভ্যালুয়েশন ডেবিট কোথায়, এই যে একটা রিভ্যালুয়েশন ডেবিট আছে 300, এটার সাথে অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিটে 300। এই যে একটা রিভ্যালুয়েশন ডেবিট আছে 5,000, সাথে লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট, এখানে বসালাম 5,000। 7 আর 1 8,000, 8,000টা আমরা এখানে বসাবো। 8,000 থেকে 5,300 বিয়োগ করলে 2,700, এই 2,700 টাকা এখন আমি তাদের অনুপাত 5:3, 2,700 টাকাকে 8 দ্বারা ভাগ, 5 দ্বারা গুণ 1,688 অপর ক্যাপিটাল, 2,700 টাকাকে 8 দ্বারা ভাগ, তারপর 3 দ্বারা গুণ 1,012 তপুর ক্যাপিটাল, 2,700 টাকা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস আমরা পেয়ে গেলাম। এখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বাইর করতে হবে। তো এটা আমরা কিভাবে বাইর করব, খুবই সহজ। জাবেদার মধ্যে আর এই সমন্বয়ের মধ্যে মানে উদ্দীপকের মধ্যে কোথায় কোথায় ক্যাপিটাল আছে শুধু তোমরা এটা আমাকে বলবে, খুঁজে বাইর করবে, একেবারে সহজ হবে। আচ্ছা দেখো, অপু এবং তপু 30,000 আর 20,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। তো ক্যাপিটাল যেহেতু অবশ্যই এটা ক্রেডিট, তাহলে ক্রেডিটে ব্যালেন্স বিডি 30,000 আর 20,000 নিয়ে আস, অপু এবং তপুর শুধু। তারপর তোমরা জাবেদায় চলে যাও। জাবেদায় গিয়ে আচ্ছা দেখো তো, এইখানেও তো ক্যাপিটাল আছে, মানে যত জায়গায় ক্যাপিটাল প্রত্যেকটা এখানে আসবে। এইখানে ক্যাপিটাল আছে, সাথে কি আছে, জেনারেল রিজার্ভ। তাহলে জেনারেল রিজার্ভটা আগে আমরা একে লিখে দিলাম, তুমি আগে পরে লিখতে পারো, অসুবিধা নেই। জেনারেল রিজার্ভটা লিখে দিলাম। অপু এবং তপুর অপুর করে 12,500, তপুর করে 7,500, এই জন্য অপুর করে 12,500, তপুর করে 7,500 বসানো হলো। মানে যত জায়গায় ক্যাপিটাল সবগুলো এখানে। তাহলে তুমি এখানে লক্ষ্য করে দেখো ক্যাপিটাল আছে কিনা। হ্যাঁ আছে, এই তো ক্যাপিটাল আছে। তো এই ক্যাপিটালটা ডেবিট না ক্রেডিট, ক্রেডিটে আছে। কত টাকা, এখানে 15,000 টাকা। আচ্ছা 15,000 টাকা, সাথে কি আছে, সাথে ক্যাশ আছে। ক্যাপিটাল যেহেতু ক্রেডিট তাহলে ডেবিটে আছে ক্যাশ, এই জন্য ডেবিট হিসাব করছে, এখানে ক্যাশ লিখবো। আর এই 15,000 টাকা দীপুস ক্যাপিটাল, তাই আমি দীপুর করে 15,000 টাকা লিখে দিব। আমি কি বোঝাতে পেরেছি? 3 নম্বরটা যাও, এখানে কি ক্যাপিটাল আছে, আছে, সাথে কি আছে, প্রিমিয়াম ফর গুডউইল লিখো। কিন্তু এখানে ক্যাপিটাল ক্রেডিটে আছে, যেখানে অপু 3,000, তপু 3,000, 3 3। তো আমি এখানে প্রিমিয়াম ফর গুডউইল লিখলাম, অপু 3,000, তপু 3,000। এই যে এই টাকাগুলাই কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি, যত জায়গায় ক্যাপিটাল আছে ওইগুলাই কিন্তু এখানে আসে। আচ্ছা এখানে কি ক্যাপিটাল আছে, না। এইখানে কি আছে, না। এইখানে কি আছে, না। এই জায়গায় কি আছে, আছে, সাথে কি আছে, রিভ্যালুয়েশন। তাহলে এখানে লিখে দাও রিভ্যালুয়েশন। এটা রিভ্যালুয়েশনটা প্রফিটের রিভ্যালুয়েশন। সবকিছু পুনর্মূল্যায়িত হওয়ার পরে মূলত প্রফিটটা বেড়েছে। তখন অপু হলো 1,688, তপু হলো 1,012, 1,688 1,012। আমরা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট কখনো ডেবিট পাই নাই, ডেবিট পাইলে অবশ্যই ডেবিটের দিকেই লিখতাম। এই টাকাগুলো যোগ করো, একই টাকা এখানে লিখো, তারপর এখানে যে ঘাটতি হবে ওই টাকাগুলাই ব্যালেন্স সিডি হবে 47,188, 35,512। আর এখানে যে 15,000 আছে 15,000ই ব্যালেন্স সিডি থাকবে,
এই সমাধান তো তোমরা বুঝতে পেরেছো। তার মানে এখানে মূল কথা কি, যত জায়গায় ক্যাপিটাল আছে একেবারে এই ক্যাপিটাল সহ সবগুলোই শুধু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসছে। আমার মনে হয় না এটা তোমাদের কাছে আর কঠিন মনে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা যেখানে ক্রেডিট পেয়েছি, ক্রেডিটগুলো এখানে লিখেছি, যেগুলো ডেবিট, ডেবিটেরগুলো এখানে, তারপরেই তো কাজটা করলাম। আচ্ছা, পরে ব্যালেন্স শিটটা বাকি, তাই না? ব্যালেন্স শিটের মধ্যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বে এগুলো আসে। তাহলে প্রথমেই সম্পদের দিক, একেবারে প্রথম থেকে যা আছে সবই আনতে হবে। ক্যাশের টাকা আছে 10,700, ক্যাশ ইন হ্যান্ড 10,700। আবার এখানে যে অপু এবং তপু তারা আরেকটা ক্যাশ নিয়ে আসছে 21,000 টাকা, এই আরেকটা ক্যাশ, তখন 21,000, 10,700, 21,000, 31,700। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল 10,000 ছিল, এটা কিন্তু 1,000 টাকা পর্যন্ত ওনাদের পাওনা। তাহলে 1,000 টাকা বাদ দিয়ে 9,000 টাকা সম্পদ অন্তর্ভুক্ত করলাম। বিল্ডিং 70,000 টাকা ছিল, ফার্নিচার 10,000, এটার মূল্য আরও বৃদ্ধি পাইছে 1,000, 10%, তাহলে 11,000 হবে। মানে বিল্ডিং 70,000, ফার্নিচার 10,000, বিল্ডিং না, এটা তো আগে ফার্নিচার লেখা হয়েছে না। ওকে, সমস্যা নেই। ফার্নিচার 10,000, আরও 1,000 বৃদ্ধি পাইছে 11,000, আর বিল্ডিংয়ের 70,000 তুমি আগে পরে লিখতে পারো 70,000, এটার মূল্য বৃদ্ধি পাইছে আরও 10%, 7,000, 77,000 টাকা, 1,28,700। তারপর এই জায়গায় আমাদের দায়সমূহ নিয়ে আসতে হবে। এখানে একটা দায় আছে অ্যাকাউন্ট পেবল 30,000, তো এটাও নিয়ে আসলাম। সমন্বয়ের মধ্যে আরেকটা দায় ছিল লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট, একটা দায় ছিল 5,000, তো এটাও তো দায়, 5,000 নিয়ে আসলাম। এখন ক্যাপিটালের মধ্যে আমরা নিয়ে আসবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে যেটা পেয়েছি নতুন করে। আমরা এগুলো তো নতুন করে তৈরি করেছি, কারণ নতুন একজন অংশীদার যুক্ত হয়েছেন। এখন কি পরিমাণ হিসাব হবে, পরিবর্তন হবে, এগুলো আনতে হবে না? নতুন করে সকল হিসাব তৈরি করতে হবে না? তাই নতুন করেই তৈরি করতেছি। যেখানে অপুর হচ্ছে ব্যালেন্স সিডি 47,188, তপুর হচ্ছে 35,512, দীপুর হচ্ছে 15,000, 93,700, যোগ করলে 1,28,700, এই টাকাটা যোগ করলে 1,28,700। এখন ব্যালেন্স শিট উভয় দিক কিন্তু সমান হয়ে যাবে। এই হচ্ছে অঙ্কটার সমাধান। আমি আশা করব শিক্ষার্থীরা এই ক্লাসটা বুঝতে পেরেছেন এবং নিজেরা সাথে সাথে অঙ্কের সমাধানটা করতে পারবেন। ধারাবাহিক ক্লাস দেখলে অবশ্যই বুঝতে পারবেন। পরীক্ষার আগ পর্যন্ত আমাদের আরও অনেক ক্লাস অ্যাড হবে আমাদের প্রাইভেট কোর্সে। যতটা ক্লাস শেষ হয় এখানে অ্যাড হবে, তোমাদের প্রাইভেট গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ক্লাসগুলো সাথে সাথে দেখে নেবেন।